সবাই হুলুস তুলুস বাদিয়ে দিয়েছে। আমি যখন প্রথম ভিডিওটা করেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে সবাই হুলুস তুলুস বাদিয়ে দিয়েছে, আরে ভাই রানাঘাটে তো মেলা হচ্ছে, তুমি কি মেলায় কিছু কেনাকাটা করবে না? কেউ বলছে রানাঘাটে তো মানে সেই ভিড় উপচে পড়ছে, তুমি কোথায়? সবাই তো রানাঘাটে চলে গেছে। মানে বুঝতে পেরেছো? তোমরা এটা ফিল করতে পারো না যে সবাই একসাথে রানাঘাটে নয়, কিন্তু রানাঘাটটাই এখন স্পেশাল কন্টেন্ট, আর তার জন্যই সবাই রানাঘাট 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 করছে, কারণ রানাঘাটে নতুন ব্লগারের আবির্ভাব হয়েছে, আর রানাঘাটেই আমাদের ম্যান্ডি সোনা রয়েছে, আবার রানাঘাটে ফটো দিয়েছে যে রানাঘাট স্টেশনে রয়েছি যাচ্ছি, তাহলে লোকে ভেবেছে রানাঘাটে কিছু কারণে গেছে। আচ্ছা, ওদিকে হাট, সেও রানাঘাটে ছবি দিয়েছে, কিন্তু সেটা কি কালকেরই রানাঘাট? সেটা তো নয়। তো এই জন্যে সবাই খুব ওরিড যে কী হতে চলেছে। তো যাই হোক, সবাই আশা করি এখন পর্যন্ত অনেকেই ম্যান্ডির ভিডিওটা দেখে নিয়েছো, যারা আমার ভিউয়ার্স আর কি। তো সেখানে আজকের ম্যান্ডি কোনো ব্লগিং দেয়নি, সেখানে সে ক্ল্যারিফিকেশান দিতে এসেছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে দুটো কথা আমাদের মধ্যে উঠছিল, সেই কথা দুটো ক্ল্যারিফিকেশান দিয়েছে, প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স সবার কাছে ক্ষমা চেয়েছে, এবং আর একটা বড় কথা বলেছে, সেটা হচ্ছে যে সে তার যাকে ছর্দি বানিয়েছিল, যাকে তার রিলেটিভ বানিয়ে ফেলেছিল, সেই ছর্দিকে সম্বন্ধে সে অনেক আগেই জেনে গিয়েছিল, বাট তাকে শোধরানোর চেষ্টা করছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে সে বুঝেছে নেচার কোনো দিন পরিবর্তন হয় না। এই কথাটা বলতে গিয়ে আমার একজনের কথা মনে পড়ছে, গোল্ডি দিদি। সে গোল্ডি দিদি আমার লাইভে মনে হচ্ছে সঙ্গীতার সঙ্গে একটা তর্কে জড়িয়েছিল, এবং সেখানে সঙ্গীতাকে সে বলেছিল যে আমরা চেষ্টা করছি যে ওকে ঠিক করবার জন্য, যে যতটা পারা যায় ঠিক করার জন্য, দেখি না ভালোবাসা দিয়ে সব হয়। আর সঙ্গীতা মনে হয় মোস্ট প্রবলি সাপ কাল সাপ এরকম ধরনের কিছু একটা কথা বলেছিল, আমার মনে পড়ছে না। তো একটা কথা একদম দামি কথা, সেটা হচ্ছে মানুষের নেচার কখনো পরিবর্তন হয় না। সে কিছু দিনের জন্য হয়তো মুখোশ পরে থাকতে পারে, বা তার কিছু জিনিস হয়তো সাপ্রেস থাকতে পারে, কিন্তু তার যে নেচার, অরিজিনাল নেচার, যেটা সে যখন বড় হয়েছে তখন থেকে তার মধ্যে তৈরি হয়েছে, সেটা পরিবর্তন হয় না, ঠিক আছে? এইটা সবার জন্য প্রযোজ্য, সেটা যে বলছে তার জন্য, যাকে বলছে তার জন্য, আমাদের জন্যে, সবার জন্য নেচার কখনো পরিবর্তন করা যায় না। আর একটা মানুষের সঙ্গে লং টার্ম মিশলে তার নেচারটা খুব তাড়াতাড়ি সামনে চলে আসে, ঠিক আছে? তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। বারবার একটা কথা বলা হচ্ছে যে আমি কোনো এই পক্সো কেস করিনি, ঠিক আছে, আমি বুঝতেই পারিনি এটা পক্সো কেস হয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি যখন বোঝোইনি তখন তোমার জানা উচিত ছিল যে আমি ভাই যা করছি সেইটাকে কি কেস বলে, এটা জানাটা খুব নর্মাল ব্যাপার। আমি যে আপনাদের কাছে এইসবগুলো পাঠালাম, এবং পাঠানোর পরে আপনারা একটা কিছু ডিসিশান নিলেন, তো যে করছে তাকে জানাবে না যে কোন কেসের আন্ডারে বা কিছু? আমি হাউসওয়াইফ, তাই জন্য আমি এইসবগুলো জানি না কোন ধারায় কী ধারায়, এটা বোকা বোকা কথা। তুমি নাই জানতে পারো, কিন্তু তুমি তো হায়ার করেছো লোকজন, বা তাদের কাছে গেছো বলতে, তো তারা কি কেস দিচ্ছে সেটা তোমাকে জানাবে না? তুমি মানেই বোঝোনি, এর মানেটাই বোঝোনি, এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি আরও একটা কথা বললে যে হাটের লাইভে তুমি কিছু দেখেছিলে যেখানে তোমাকে ওই প্রেগনেন্টের ব্যাপারটা বলেছিল, যেটা শুনে তোমার মাথা গরম হয়ে গেছিলো, এবং সেদিনই তুমি কেস করতে গেছিলে। তার মানে হটকারী ডিসিশান নিয়েছো, মানে ইনস্ট্যান্ট লাইভে শুনেছো, আর সেই লাইভ থেকে দেখেই দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে কেস করতে চলে গেছো। ভালো করে খুঁটিয়ে দেখোনি যে হোয়াট ইজ হোয়াট, এবং এইটা তোমার সব থেকে আহাম্মকের পরিচয় যে তুমি কোথা থেকে জিনিসটা উদ্ভূত হলো, কেন হলো, হঠাৎ করে কেন বলছে, এই ব্যাপারগুলো পুরোটা গোড়া থেকে না জেনে তুমি দুম করে একটা লাইভে দেখলে তোমার বরকে অপমান করছে, তোমার মেয়েকে কি ভেঙাচ্ছে না কি করছে, আর তারপরে তুমি চলে গেলে কেস করতে। কেন না, তোমাকে প্রেগনেন্টের ব্যাপারটা বলেছে, কিন্তু সেখানে তো সেই লাইভের মধ্যে সব কিছু ক্ল্যারিফাই করছিল যে কোনো একজনের চ্যানেলে এই কথাটা উঠে এসেছে, সে তার চ্যানেলে বলেছে, এবং সেই লিঙ্কগুলো বারবার সে দিচ্ছিল।
তাহলে সেটা তুমি দেখার প্রয়োজন মনে করলে না, দুম করে একটা কেস করলে। এর আগে অতীতেও তুমি তাই করেছিলে, যাকে তুমি আত্মীয় বানিয়েছিলে ছর্দি, তার এগেনস্টে তুমি কেস করে বসলে। সেই কেসটার ভবিষ্যৎ কি সেটা না চিন্তা ভাবনা করেই তুমি কেস করলে, এবং কেস করার পরে দেখা গেল কিছুদিন টানার পরে তোমরা হচ্ছে তোমাকে মনে হয় একটা থানার মানে ডায়েরি নাম্বার ডাইরেক্টলি আর কি চেস করেছিল, মানে তোমাকে ইমোশনাল ফুল বানিয়ে সে তো ডায়েরি নাম্বারটা নিয়েছিল এবং সে সেটা থেকে বেল পেয়েছিল, না হলে কিন্তু সে বেল পেত না তোমার নাম্বারটা না জানলে। এবং রাতারাতি সকালবেলায় গিয়ে সে কোর্ট থেকে বেল নিয়ে এসেছিল একটা ওর মানে বোন কাম এক লয়ার, যিনি কিনা অনেক দূরে থাকতেন, আগে খুব ভালো সম্পর্ক ছিল, পরবর্তীকালে সম্পর্ক খারাপ হয়েছে নাকি আপনার সাথে বন্ধুত্ব করার জন্যে, বা এই তোমার সাথে বন্ধুত্ব করার জন্য, বা তোমার বাড়িতে গিয়ে ওই লাল লাল ঝোল খাওয়ার জন্য, এটা শুনেছিলাম সেই ভিডিওতে বলেছে। তো যাই হোক, তার দ্বারা কেসটা সলভ করেছে। এবং তারপরে তোমরা ব্যাপারটা বুঝলে যে এই কেস কামারি থানা পুলিশ লং টার্ম করলে শুধুমাত্র যার এগেনস্টে করছি সে নয়, আমাদেরকেও অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হবে এবং আমাদেরকেও এইসবে দৌড়াদৌড়ি করতে হবে, টাকাকে টাকা যাবে এবং সময় নষ্ট, অযথা হেডেক, ঠিক আছে। এবং তারপরে তোমরা হচ্ছে তোমার সোনা দাদা এবং সুজাতাদি এদের সাহায্যে তোমরা নিজেদের মধ্যে একটা শর্ট আউট করে নিলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, ভালো কথা। এবং তারপরে তোমরা আবার সখ্যতা করলে, তাহলে এবং তারপরে তোমরা একদিন কোনো একটা ওই তোমাদের ভিডিওগুলো সব সরিয়ে নেওয়ার জন্য যখন অনুরোধ করলে, তখন কোনো একটা কারণে তোমার বর ওই কেসের ব্যাপারটা বলছিল, তখন তুমি বলছিলে যে না, কেস কামারি আর আমরা করব না, কারণ ওসব প্রচুর হেডেক, এইরকমভাবে বলে বা এরকমভাবে স্ট্রাইক দিয়ে বা এরকমভাবে আবেদন করে যদি কিছু তোলে ঠিক আছে, কিন্তু কেস কামারিতে যাব না। এটা বলার পরেও তোমরা হঠাৎ করে হাটের সঙ্গে মানে হাটের একটা লাইভ দেখে তোমরা দুম করে কেস করতে চলে গেলে। হঠকারী ডিসিশন যে জীবনে কতটা বিপর্যয় এনে ফেলে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যাই হোক, দুবার তোমার জীবনে এরকম ঘটনা হলো, পয়সা থাকলেই কেস করে দিলাম আর তারপরেই সেটা কেসটা উঠিয়ে নিলাম, এগুলো নিজেকে খিল্লির পাত্র করা, নিজেকে হাস্যাস্পদ করা আর পয়সার অপচয় করা, ঠিক আছে, লোকের সময় নষ্ট করা। তো যাই হোক, আজকে তুমি সঞ্জয়ের কাছে ক্ষমা চেয়েছো, যে আমার দ্বারা যে ক্ষমা মানে প্রবলেম হয়েছে, তার জন্য দোকান বন্ধ করে যেতে হয়েছে, ওখানে হাজির দিতে হয়েছে, এই করেছে সেই করেছে, সেই জন্য তুমি তার কাছে ক্ষমা চেয়েছো। এবং তোমার বক্তব্য দুজন কারোর মাধ্যমে তোমরা ব্যাপারটা নিজেদের মধ্যে শর্ট আউট করেছো, কারণ হার্ট তোমাকে বলছিল যে তুমিও চাইছিলে সুযোগ, আর হার্টও চাইছিল যে জিনিসটা নিজেদের মধ্যে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে। তো দুজন তৎপর হয়ে তোমাদের ব্যাপারটাকে করিয়েছে এবং তোমরা ব্যাপারটা মিটিয়ে নিয়েছো, খুব ভালো করেছো, খুবই ভালো করেছো। আমি প্রথম থেকেই বলি, এইসব বোকারা করে, কেস কামারি থানা পুলিশ কন্ট্রোভার্সি জোনের ভিডিও দেখে যারা করে তারা বোকা ছাড়া আর কিচ্ছু নয়। কারণ আমাদের দেশে এত 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 ক্রাইম হয়ে রয়েছে, তার উপযুক্ত শাস্তি হচ্ছে না। আর এইখানে এই ব্যাপার নিয়ে কি হতে পারে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বলতে পারে ওই ভিডিওগুলোকে প্রাইভেট করে দাও, এই ভিডিওগুলোকে আর তোমরা চালিও না, আর তোমরা ওকে নিয়ে আর ভিডিও করবে না। কিন্তু তুমি যে অ্যালিগেশনটা দিয়েছিলে সেটা বাচ্চার উপর বেস করে হয়েছিল, সেটা কিন্তু এত ইজি কেস নয়, সেটা পক্সো কেস। আর সেটার মানে তুমি না বুঝেই একটা লোককে কী করে এই কেস দিতে পারো জানো? তার কেরিয়ার, তার লাইফ, তার ফ্যামিলি সব স্পয়েল হয়ে যেতে পারে এই কেসটার মাধ্যমে। এইবার তুমি বলছো কোনো একজন ব্যক্তি মিথ্যা কথা হাটের কাছে বলেছিল যে তুমি তোমার বাচ্চাকে নিয়ে কোর্টে পর্যন্ত গেছিলে, যদিও তুমি কিন্তু যাওনি। আচ্ছা, সেখানে তুমি বলেছো যে তোমার আইনি লোকেরা আর কি, মানে যাদের সঙ্গে কথা বলতে তারা কিন্তু বলেছে তোমার বাচ্চা আসবে, তোমার বাচ্চাকে নিয়ে আসবে, তোমার বাচ্চা এসে বলবে। তখনও তুমি ফিল করতে পারোনি যে এইটা বাচ্চার নামে কেস এবং এইখানে বাচ্চাকে হাজিরা দিতে হয়, না হলে কিন্তু জিনিসটা হয় না? তুমি তো বুঝতে পেরেছো। তাহলে সেই সময় কেন তুমি প্রোটেস্ট করলে না যে না, আমি এই কেস করতে চাই না, কারণ আমার বাচ্চাকে আমি হাজির করব না, বাচ্চাকে নিয়ে আসবো না, আর বাচ্চার ব্যাপারে এরাও হয়নি, আর এর সঙ্গে এর মানে দেখা সাক্ষাৎ হয়নি। এটা যখন তুমি বুঝলে তখনই তুমি কেন উইথড্র করলে না?
ঠিক আছে? আজকের কেন উইথড্র করলে? কারণ যাকে নিয়ে তোমার হাজব্যান্ডকে নিয়ে বাজে কথা বলছিল বা তোমার নামে বলছিল, হ্যানা করছে তানা করছিল, এবং তুমি এটাও স্বীকার করলে যে যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল অ্যাকচুয়ালি হার্টের সঙ্গে তার একটা 36-এর আখড়া ছিল, যেটা আগেও তোমার বর লাইভের মধ্যে বলেছে। 36-এর আখড়া মানে দুজনের অ্যান্টি ক্রিয়েটার, ঠিক আছে? এই 36-এর আখড়া, তো সেইটার মধ্যে তোমরা কেন ঢুকলে? তার কথাতে তোমরা কেন ঢুকলে? কাউকে তোমার বন্ধু সম্পর্ক হতেই পারে, এবার তাদের মধ্যে তাদের ব্যাপার। তাহলে তুমি কি বলতে চাইছো যে সে তোমাকে বলল আর তুমি তাতে তেতে গেলে আর কেস করতে চলে গেলে আক পাঁচ না ভেবে? কারণ তোমার হাজব্যান্ড বলছিল যে তোদের ঝামেলা তোরা মিটিয়ে নেই, মানে হার্টের আর শুয়ের কথা বলছিল, আমাদের কেন মধ্যখানে নিয়ে এসছি? তাহলে তারপরেও কিন্তু বলছিল যে তাদের সঙ্গে তাদের সম্পর্ক না রাখলে আমরা রাখতে পারবো না। আলবাত রাখতে পারবে, সেটা তো কোনো প্রবলেম নয়, কিন্তু সেইটা যে অতিরিক্ত মাত্রার অতিরিক্ত মানে সীমা ছাড়িয়ে যাচ্ছিল, সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আজকে তোমরা রিগ্রেট ফিল করছো, সবার কাছে ক্ষমা চাইছো, এবং তুমি বলছো যে হার্ট তোমাকে ধমকিয়ে বুঝিয়ে বলছিল ঠিক পথে আনবার জন্য। এতদিন পর বুঝতে পেরেছো? আচ্ছা, সবে চক্ষু উন্মোচন হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে বুঝিয়েছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চেয়েছো, ভিউয়ার্সদের কাছে ক্ষমা চেয়েছো, তারা ভালোভাবে মন্দভাবে নানা রকমভাবে বুঝিয়েছে। এবার আমি একটা জিনিস বুঝি না, এত লোক বলে যাচ্ছে, এত লোক এতদিন ধরে তোমাকে বলে যাচ্ছে, তোমার তখন একটাও ঠিক মনে হয়নি? তুমি এমন একজনকে ভালো করবার চেষ্টা করছিলে যার জন্য তার সমস্ত কথা মধুর বাক্য মনে হচ্ছিল, আর বাদ বাকি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তোমার মনে হচ্ছিল মানে বিষ, এবং তারা তোমার আর সর্দির সম্পর্কটা মানতে পারে না বলে এত কথা বলছিল। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে তার কোনো স্বার্থ আছে, আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছিল। যাই হোক, তুমি আজকের ইনডাইরেক্টলি এটা বলতে বোঝাতে চাইলে যে তোমাকে ইনডাইরেক্টলি পোক করেছে, আর সেই তার প্রতি ভালোবাসা রাখার জন্য তুমি হাট দাদাকে নিয়ে কেসটা করেছিলে, এবং হাট দাদা যেহেতু লাইভে তোমার বরকে অপমান করছিল বা তোমার বাচ্চাকে কি ভেঙিয়েছে না কি করেছে এইসব করেছে, তার জন্য তোমরা রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে কেস করলে। তোমরা বুঝতে পারছো যে কেস করা চারটিখানি ব্যাপার নয়, আবার তার মধ্যে পক্সো বলে এমন একটা কেস তুমি করে দিলে যেখানে তোমাকে বারবার বলা হচ্ছে যে তোমার বাচ্চাকে নিয়ে আসতে হবে। তাহলে কারোর কেরিয়ার, কারোর লাইফ বরবাদ হতে পারে এমন কেস একটা তুমি ঠুকে দিলে। হ্যাঁ, তুমি বললে আমি জানি না, বিশ্বাস করো জানি না, আমি ধারা জানি না, আমাকে যা বলেছে করেছে। তাহলে তুমি জানো না, তোমাকে জানার চেষ্টা করতে হবে তো যে আমি কি করছি, কতটা করতে যাচ্ছি, কিসের মানে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে ফেলছি কিনা, সেটাও তো বুঝতে হবে। তুমি দুম করে সবার ঘাড়ে দোষটা চাপালে কি করে হবে? তুমি এখন ছর্দির ঘাড়ে দোষ চাপাচ্ছ, প্রশাসনের লোকের কাছে দোষ চাপাচ্ছ, মানে দ্যাট মিনস বলছো তারা নিজেরা ঠিক করে দিয়েছে, তুমি শুধু কতগুলো ক্লিপ পেন ড্রাইভে করে নিয়ে গেছিলে, সেটা দেখি তারা ঠিক করে দিয়েছে। তাহলে চিন্তা করো, তুমি কিছু আগ জানলে না, পাত জানলে না, দুম করে একটা জিনিস করে দিলে, এবং তার রেসটা কোথায় গিয়ে দাঁড়াতো একটা মানুষের জীবনে সেটা তুমি ভাবলে না। এইবার তুমি বলছো তোমার ভিডিও সে দেখছে, কোনো একজন আছে যে হাট দাদাকে তোমার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়েছে যে তুমি তোমার বাচ্চাকে নিয়ে কোথাও গিয়েছিলে, এবং সেগুলো সব ভুয়ো মিথ্যা কথা, যেটা হাট দাদাকে বোঝানো হয়েছে। তাহলে এটা জিনিস বুঝতে পারছো তো, মিডিয়েটারে অনেক লোকজন আছে যে তোমার সঙ্গেও রিলেশন আছে আর অনেকের সঙ্গে রিলেশন আছে, আর তারা ইচ্ছা করে কন্ট্রোভার্সিয়াল জিনিস হওয়ার জন্য এরকম ধরনের ভুয়ো জিনিস বলে, মিথ্যা কথা বলে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং তারা কিন্তু তোমাদের পূর্ব পরিচিত, এবং তাদের সঙ্গে কিন্তু রিলেশন তোমাদের আছে, না রে এত ভিতরের খবর কি করে জানে তারা? ঠিক আছে, মানে আম আদমি তারা নয়, তোমাদের সঙ্গে রিলেশন ছিল, তারাই বলেছে। তোমরা চিন্তা করতে পারছো? তাহলে শস্যের মধ্যেই ভূত আছে, ঠিক আছে। আর কেস কামারি করে না আজ পর্যন্ত কোনো সলিউশন এইভাবে হয় না যেটা নেগোসিয়েশন করে হয়। তো যাই হোক, আলটিমেটলি তোমার বোধোদয় হয়েছে এবং তুমি নেগোসিয়েশন করেছো। এই জন্য বলছি যে আমি একটা কথা বলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তাদের লিমিট ক্রস করা উচিত নয়, আর
তোমরাও সেই লিমিট ক্রসের জন্য অন্য কিছু করতেই পারো, কিন্তু কেস কামড়ি করা উচিত না। এইসব কেস কামড়ি করে আলটিমেটলি দিনের শেষে কিছু হয় না, কিছু দিনের জন্য হয়তো সাপ্রেস থাকে, মুখ বন্ধ হয়, তারপরে আবার হাউমাউ শুরু হয়। ঠিক আছে, একটা সময় তো তুমি তোমার ছর্দিকে নিয়েও কেস করেছিলে। তোমার ছর্দিকে নিয়ে যখন কেস করেছিলে, তোমার হচ্ছে কি সব কল লিস্ট, কল রেকর্ড, হ্যানা ত্যানা, এইগুলো সব তুলে ফেলতে হবে, এবং তারপর নাকি সে 500টা ভিডিও প্রাইভেট করেছে। তো এখন আবার তো তোমাকে নিয়ে ভিডিও করছে। তাহলে তাহলে তুমি এই কথাটা বলতে পারো না যে এই রকম করে তুমি কখনো কারোর মুখ বন্ধ করতে পারবে না। আজকে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে ক্ষমা চাইতে হচ্ছে, সবাইকে সরি বলতে হচ্ছে, এবং বলতে হচ্ছে যে আমার ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করো। আমাকে অতীতের কথা আমি সব ভুলে গেছি, কারণ আমার মনে নেই এই জন্য, কারণ আমি তখন সাইকিয়াট্রিস্টের ওষুধ খেতাম, এবং আমি মনে করতে চাই না। স্মৃতি যদি মধুর হয় তাহলে সেটা স্মরণীয় হয়ে থাকে, আর স্মৃতি যদি দুঃখের হয়, বেদনাদায়ক হয়, তাহলে আমরা যদি না চাই সেই সব স্মৃতি কিন্তু ফেড হতে থাকে। এটা একদম ঠিক কথা। তো যাই হোক, তুমি এখন বক্তব্য হচ্ছে যে তোমার লাইফে তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো ব্যাপার নেই, তাই কোনো ব্লগার যদি নিজের থেকে এসে কোনো ব্লগিং করে তাতে তোমার কিছু যায় আসে না। তুমি সবার কাছে অনুরোধ করেছো তাকে নিয়ে তোমার সঙ্গে জুড়িয়ে হবে হচ্ছে এই সেই, মানে কী যেন বলে, এটা ওটা করে তুমি যেন কোনো ভিডিও না করা হয়, এবং তোমার চ্যানেলে যেন কেউ ওই হুলের ব্যাপারটা না লেখে। হ্যাঁ, তোমার চ্যানেলে যদি হুলের ব্যাপারটা না লেখে, তুমি রিকোয়েস্ট করেছো, তারপরেও যদি কেউ লেখে, তাহলে আমার মনে হয় সিম্পলি তাকে হাইড বা ব্লক করে দেওয়া উচিত। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, তোমার ভিডিওর পর তোমার কমেন্ট বক্সে কোনো রকম যদি কিচ্ছু না আসে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটা নিয়ে ভিডিও করতে পারবে না। এইবার তুমি বলছো যে ভুল ভাল গল্প বানিয়ে, ভালো করে বোঝো, ভুল ভাল গল্প বানিয়ে তুমি তোমার বরের আর তোমার মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করো না, এই কথা বলেছো। এবং তুমি বলেছো তোমার বরের সুগার ঠিক জায়গায় আছে, কোনো প্রবলেম হয়নি, এবং তোমার যদিও তোমাদের সংসার এইসব জিনিসে ভাঙবে না। আমার কথা এটাই, যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো রকম এইসব জিনিস নিয়ে ভুলভাল ভিডিও করে, তাহলে তোমাদের সংসারটা কি এত ঠুনকো যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভিডিও করছে, তারা তো পয়সার জন্য কাজ করছে, তো সেই ভিডিও দেখে তোমাদের সংসার ভেঙে যাবে? আজকে তুমি বলে যে না, সেটাতে আমাদের সংসার ভাঙবেও না, চেষ্টাও করে না। চেষ্টা যদি কেউ করেও থাকে, তোমাদের ঘন্টা, কারণ তোমাদের মধ্যে যদি ট্রাস্ট থাকে, সেখানে যদি বিশ্বাসের কোনো প্রবলেম না থাকে, এবং সেখানে যদি বিশ্বাসবাবু বাড়িতে থাকেন, এবং তোমাদের মধ্যে সন্দেহ প্রবণতা যদি না থাকে, তাহলে তো কোনো প্রবলেম নেই। তুমি এই কনফিডেন্সটা তোমার বরের মধ্যে আনার চেষ্টা করো, যে তোমার বর এটা যেন ফিল করতে পারে যে তার বউ যেটা বলছে সেটাই সঠিক, বাদবাকি বাইরের লোক বলছে যেগুলো, সেগুলো হু কেয়ার্স, তারা তাদের পয়সা ইনকাম করার জন্য রং চারিয়ে মশলা মাখিয়ে ভিডিও করছে। এটা যদি তুমি তাকে ট্রাস্ট করাতে পারো, তাহলে সংসার ভাঙার প্রশ্নই আসে না, আর সেটা ভীষণ হাস্যকর। যাই হোক, তুমি আরও একটা ক্ল্যারিফিকেশান দিয়েছো, সেটা হচ্ছে চাকরিটা তুমি পেয়ে গেছো বেলা, শুনছো? এই যে চাকরিটা পেয়েছে, যে সে, আমরা যারা বলেছিলাম যে কে চাকরি পেয়েছে আমরা বুঝতে পেরেছি, মানে হুলহুলা, সেটা তুমি স্বীকার করেছো যে হ্যাঁ সেই চাকরি পেয়েছে। যে এই গানটা এককলি বলে চেপে গিয়েছিল, সে তো পুরো ক্লিয়ার করেনি, তাই তুমি ক্লিয়ার করতে এসেছো, খুব ভালো কথা। আচ্ছা, এইবার যে চাকরি পেয়েছে, সে চাকরি পেয়ে তোমার বরকে কেন ফোন করতে গেল, এটাই তো সব থেকে বড় এবং আশ্চর্যজনক বিষয়। তোমার বর, তার তো কেউ লাগে না, এবং যখন তোমাদের রিলেশনের প্রবলেমটা শুরু হয়, তখন তুমি বাড়িতে বসে তার ফ্যামিলির লোকজনদের দ্বারা মানে টর্চার্ড হয়েছিলে। ঠিক আছে, তোমার ফ্যামিলিতে এসে তারা তোমার বাড়িতে এসে তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার্ড করে গেছে, এটা শুনেছিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই জায়গা থেকে সালিশি সভা হলো, তোমার বাড়িতে টর্চার হলো, এত কিছু হওয়ার পর তার কি করে এত সাহস হয় যে তোমার বরকে ফোন করবে? এবার তোমার বর সঙ্গে সঙ্গে কনফারেন্সে গোল্ডি দিদিকে নিয়েছে, কারণ সে যেহেতু সিনিয়র, তোমরা তাকে সেই মান্যতা দাও যাতে সে মধ্যখানে থাকে, তাহলে সুবিধা হবে। তো যাই হোক, সেও শুনেছে, দুজনে মিলে শুনেছে যে হ্যাঁ সে সত্যি চাকরি পেয়ে গেছে, এবং সে নাকি গিল্টি ফিলিংস ছিল তার, সেই জন্য নাকি সে ফোন করেছে, এবং সে সব কিছু ভুলে যেতে চায়। তার গিল্টি ফিলিংস আছে কি তার কি ফিলিংস আছে দেখার দরকার নেই, সে তোমার বরকে ফোন করার মতো সাহস কোত্থেকে পায়, আর তোমার বর কি কারণে সেই ফোনটা ধরে, তাহলে কিউরিসিটি বশত জানবার জন্য। তো এটা তো অদ্ভুত। আচ্ছা, এইবার তোমার
তুমি সেই ঘটনাটা জানতে না, তুমি সেই ঘটনাটা জানতে না যে তোমার বর আর তোমার গোল্ডি দিদি মিলে ওর সঙ্গে কথোপকথন করেছে, অথচ তুমি এটা বুঝতে পারছো না তোমার ছোড়দি সেটা কোত্থেকে জানলো। বুঝতে পারো নি? আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার ছোড়দি তোমার গোল্ডি দিদির থেকে জানলো। তোমার গোল্ডি দিদির ব্যাপারে বলতে গিয়েই এই কথাটা বলছিল যে যেখানে হুলের ব্যাপারটা, হ্যাঁ, তা গোল্ডি দিদি আর তোমার বর ছাড়া কেউ জানে না, মানে ফোন করার ব্যাপারটা, চাকরি যে সে পেয়েছে সেই ব্যাপারটা কি করে সে জানলো? তাহলে তোমাকে না জানিয়ে, তোমার বরকে না জানিয়ে এই কথাটা শুকে তোমার গোল্ডি দিদি বলেছিল, সেই জন্য ও জানে। ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করেছে। এবার আমার তো একটাই প্রশ্ন, সে চাকরি পেয়েছে কি সে আমেরিকায় যাচ্ছে, সেটা তোমাদের জানিয়ে কি করবে, কি লাভ? হ্যাঁ, আশ্চর্য না? আবার তোমার বরকে জানিয়ে, যেই বরের সঙ্গে সেই লেভেলের প্রবলেম, সেখানে তোমার বরকে জানিয়ে কি মানে লাভটা? আচ্ছা, তারপরে যে চাকরি পেয়েছে সে তো আবার মায়ের ভোগেও চলে গেছে, মানে ওই মুম্বাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদে চাকরি পেয়েছিল, আবার সে তো মায়ের ভোগে চলে গেছে। মায়ের ভোগে না গেলে আবার কলকাতায় এসে নিশ্চয়ই ওই চাকরিটা করছে না, কলকাতায় এসে আবার এই ব্লগিং শুরু করতে হয়। তো এই চাকরির কোনো ভ্যালুও নেই, ভ্যালুলেস একটা চাকরি পেয়েছিল, কিছুদিনের জন্য করেছে, ওরকম চাকরি অনেকেই করতে পারে। তো চাকরি পাওয়া মানে একটা সেটেল জীবন, তো কোথায় ওর সেটেল জীবন? আচ্ছা, এইবার তুমি বলছো যে সে যে চাকরি পেয়েছে এবং সে তার উডবি ওয়াইফ, তার ফিয়ন্সে যার সঙ্গে প্রেম করে, সে বেলা, ঠিক আছে, তাকে এই কথাটা বলেছে। আচ্ছা, সেটাও বলেছে যে আমার উডবি বেলা নাম, তারপরে হচ্ছে তাকে বিয়ে করবো, হ্যানা ত্যানা, সেটাও বলেছে, তোমার বরের সঙ্গে গল্প করেছে। মানে তোমরা নাটকও চারটি দেখাতে পারো ইউটিউব প্ল্যাটফর্মে, আমি বুঝে পাই না যে কি দরকার। আচ্ছা, তুমি আবার ক্ল্যারিফিকেশন ভিডিও করতে বসেছো কিসের জন্য এই ব্যাপারটাতে, মানে এই চাকরি পাওয়ার ব্যাপারটাতে তুমি কেন করতে এসেছো? তুমি হার্টের ব্যাপারটা কমপ্লিট করেছো, তুমি হার্টের ব্যাপারটা মিটিয়ে নিয়েছো, এটা বলেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটা তুমি ব্লগিংয়ের মধ্যেও ছোটো করে বলতে পারতে। তুমি আবার ক্ল্যারিফিকেশান দিতে বসেছো, আবার বেলার চাকরির ব্যাপারটা বলতে বসেছো, কিসের জন্য আমি তো বুঝে পেলাম না। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ, তোমার বক্তব্য যে হুলুলাকে নিয়ে যদি কারোর ভিডিও করার থাকে করতে পারে, তোমাকে নিয়ে ভিডিও করার থাকে করতে পারে, তোমার ভিডিও দেখে যদি কেউ কন্টেন্ট করার করতে পারে, ঠিক আছে। তুমি মানে এইসব বানিয়ে উনিয়ে অ্যাজামশান করে যেন না বলে। শোনো, সবাই ভিডিও করারই চেষ্টা করে, তুমি তোমার ছোটদিকে দিয়ে যখন দালালি করিয়েছিলে তখন তোমার ফ্যামিলির গল্প তাকে বলেছিলে এবং সে সেগুলো এসে আউটবাস্ট করেছিল। তাহলে এই ভিতরের তথ্য কে দিয়েছিল? তুমি এখন সতী সাজলে হবে? হ্যাঁ, এখন সতী সাজলে হবে যে ভিডিও করো? তোমরা কোনো দিন ভিডিও করার জিনিসটা করেছো? তোমরা ইচ্ছে করে দালাল হায়ার করে তাকে দিয়ে বাড়ির লোকের কথা বলে, ইভেন তোমার বরের সম্বন্ধে কথা, তোমার মা, তোমার শাশুড়ি, তোমার ননদ, তাদের সম্বন্ধে কথা বলে বলে, ইভেন এই ছোটো কাকির ব্যাপারেও তুমি তাকে ইনফরমেশন দিয়ে ভিডিও করালে কিছুদিন আগে পর্যন্ত, আর এখন নাটক ভিডিও করো। যতসব তোমরা নিজেরা আগে নিজেদেরকে শোধরাও, তারপর অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতে আসবে। সে যাই হোক, এখন অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এই মাপ চার ব্যাপারটা সবাই বুঝতে পারে, যাতে আবার ছোটদির এগেনস্টে সবাই ভিডিও করে। এর জন্য তুমি এই ডাইরেক্ট এটা করতে এসেছো, সবাই কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাইলেই হয়ে যাবে? এত বড় বড় কথা বলে এখন ক্ষমা চাইলে হয়ে যাবে? আর তোমরা সব কিছু ইনফরমেশান এই দালালের মাধ্যমে কেন দিয়েছিলে? মানে যখন দালালি করছিল তখন কেন দিয়েছিলে? ইভেন ছোটো মার ব্যাপারগুলো তুমি মিথ্যা বানিয়ে একে দিয়ে বলিয়েছিলে কেন? এ নালে জানলো কি করে? আর এখন সতী সাজ্য যে ভিডিও করো, ভিডিও আমরা করি, কিন্তু তোমরা এই তথ্য দেওয়ার জন্য দালাল সব সময় হায়ার করেছো। ফালতু বকতে এসেছে। ক্ষমা করে দাও। ক্ষমা করার মতো তুমি কাজ করোনি। তুমি যখন যাকে প্রয়োজন হয়েছে ইউজ করেছো, যখন যাকে দরকার হয়েছে তাকে তার ঘাটটা ধরে তার উপর ভর করে নাটক করেছো। আজকে সঞ্জয়দার কাছে আমি মিটমাট করে নিয়েছি, আগে সুখে আমি মিটমাট করে নিয়েছি, মিটমাট করে তার সঙ্গে ঢলি ননি যা খুশি করার করেছো, ভালো কথা। তারপরে তার কাছে ফ্যামিলির আবার তথ্য দিতে শুরু করেছো। আবার এখন বলছো হ্যাঁ আমি অফ ক্যামেরায় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্বন্ধে বাজে কথা বলেছি, অনেক ভুলভাল কথা বলেছি, বাজে লেগেছে তাই জন্য। কিন্তু হ্যাঁ, আমি এসে কোনোদিন মানে ভিডিওতে এসে কোনোদিন বলিনি। তোমার দরকার কি ভিডিওতে বলার? তুমি তো জানো তোমার দিদি আছে, সেই কাফি ভিডিও করবার জন্যে। তুমি ব্লগার, তুমি ভিডিওতে এসে বলবে?
কিন্তু তোমাদের নোংরা মানসিকতার পরিচয় প্রচুর পাওয়া গেছে। তোমাদের কাজটাই ছিল এটা, যে একে নিয়ে তাকে নিয়ে খিল্লি করা, এর নামে ওর নামে চুগলি করা। তার জন্যই তো গ্রুপ ক্রিয়েট করেছিলে। এখন সতী সাজলে হবে না। সব দোষ শুধুমাত্র একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে তুমি আত্মীয় ভেবেছিলে, সর্দি করেছিলে, করে দিলে হবে না। নিজেকে সবসময় সতী সাজানোর চেষ্টা করবে না। সতী মিন্স অন্য সতী নয়, মানে যে আমার কোনো দোষ নেই, যত ফল্ট ওর, এরকম নয়। এত বোকা সবাই নয় যে তোমার সব কথাতে তারা একদম ভিজে যাবে। সব সময় তোমার ধান্দাবাজি। এখন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ক্ষমা চাইতে হচ্ছে। এটাও একটা চাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ক্ষমা চাওয়ার। যাই হোক, শুয়ের হাজার দোষ আছে, কিন্তু তুমি তার থেকে এক অংশেও কম নয়, এক অংশেও কম নয়। যেমন ইট তেমন পাটকেল, যেমন হাঁড়ি তেমনি সরা। তুমি শুয়ের সঙ্গে আত্মীয় স্বজন ভেবে সম্পর্ক করেছিলে, তারপরে তাকে দিয়ে নানা কাজ করানোর পরে এখন তুমি বলছো আমি তাকে ভালো করতে চেয়েছি। তোমার কিসের দায় গো? তোমার নিজের মা আছে, তোমার বর আছে, তোমার মেয়ে আছে, তোমার ননদ আছে, শ্বশুর শাশুড়ি, বাড়ির আত্মীয়, তাদের সঙ্গে তুমি তাদেরকে ভালো করার চেষ্টা করো। তাদের কোথায় ফল্ট থাকলে সেগুলো করার চেষ্টা করো। বাইরের একটা আননোন পার্সন যার সঙ্গে তোমার দুদিনের আলাপ, তাকে ভালো করার দায়িত্ব কে দিয়েছে? তার তো শ্বশুর শাশুড়ি, বর, মা, বাবা সবাই আছেন, তারা করবে, চিন্তা করবে। নাটক করতে এসছো, তখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জ্বালাচ্ছিলে। কিসের জ্বালা আমি বুঝে পাই না। তো যাই হোক, তুমি একটা জিনিস ভালো করে মনে রাখবে, যে তুমি এক হাতে তালি বাজানোর চেষ্টা করো না। সব দোষ অন্য লোকের ঘাড়ে দিয়ে তুমি বেরিয়ে আসবে না। 100% শুয়ের দোষ আছে, কিন্তু তোমার দোষ এক অংশেও কম নয় ওর থেকে, ঠিক আছে? এখন একেবারে সতী সেজে ইনোসেন্ট ফেজ নিয়ে চলে আসবে, হবে নি এটা, বুঝতে পেরেছো? আর তোমাদের আমি তো বুঝে পাই না, যে তোমাদের একটা সুস্থ জীবন হয়ে গেছে, তোমরা পুরনো জীবন ফেলে এসছো, তাহলে সেখানে আবার কেন হুলহুলা তোমার বরকে হুল ফোটাতে এলো? আর তোমার বড় বা সেটা ধরলো কেন? আর তোমার বরের সঙ্গে গোল্ডি দিদিকে নিয়েছে, ভালো করেছে। সেই গোল্ডি দিদিরও কত চুলকুনি, সেই গোল্ডি দিদিও আর থাকতে পারেনি, আবার সেটা আবার শুয়ের সঙ্গে মানে শেয়ার করেছে। ও জানে না যে শু সেটা কোনো না কোনোভাবে একদিন না একদিন আউটবাস্ট করবেই। প্রাইভেসি নাম কি कोई चीज ही नहीं है এদের মধ্যে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা।